আইসো কোয়ান্ট রিলেটেড যাবতীয় টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, যেটা প্রোডাকশন ফাংশনের প্রবাবলি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এটার অ্যাকচুয়াল বিষয়টা কি সেটা বলার আগে আমি একবার ইলাস্টিসিটি আমরা আগে পড়েছি। ইলাস্টিসিটি আগে আমরা কিভাবে পড়েছি? ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে পড়েছি, ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ে পড়েছি, এবং আমরা জানি ইলাস্টিসিটি মানে কি। Let me just write about some elasticity, about the topics of elasticity. What does elasticity means? তো ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি কি বলে? ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি বলে হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস মানেটা অ্যাকচুয়ালি কি? যে অ্যাকচুয়াল যেটা সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইম্প্যাক্ট করে, বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা ইম্প্যাক্টেড হয় বাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিভাবে রেসপন্স করে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিভাবে রেসপন্স করে। তুমি যদি ডিম্যান্ডের রেসপেক্টে ভাবো, ডিম্যান্ডের রেসপেক্টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ডিম্যান্ড আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রাইস। কিভাবে? প্রাইস স্বাধীন, প্রাইস ইন্ডিপেন্ডেন্ট, প্রাইস স্বাধীন, প্রাইস বাড়তে পারে কমতে পারে। ডিম্যান্ড কিন্তু স্বাধীন না, ডিম্যান্ড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, ডিম্যান্ড কিন্তু ইচ্ছে মতো বাড়তে কমতে পারে না। ডিম্যান্ডের কমা বা বাড়াটা ডিপেন্ড করছে প্রাইসের কমা বা বাড়ার উপর। প্রাইস বাড়লে তবে ডিম্যান্ড কমে, প্রাইস কমলে তবে ডিম্যান্ড বাড়ে। তো প্রাইস তো স্বাধীন, প্রাইস তো সম্পূর্ণরূপে স্বাধীন, এবং প্রাইস কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। প্রাইস ইচ্ছে মতো বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু ডিম্যান্ড যেটা, সেটার বাড়া বা কমাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। সেটার বাড়া বা কমাটা ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে প্রাইসের চেঞ্জের উপরে, প্রাইসের বাড়া বা কমার উপরে ডিপেন্ড করছে। এবার তাহলে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড যখন পড়লাম, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে আমরা অ্যাকচুয়ালি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে 1%, ভালো করে মনে করো, 1% প্রাইসের চেঞ্জ হয়েছিল, তার ফলে ডিম্যান্ডের কত পার্সেন্ট চেঞ্জ হয়েছিল, কত পার্সেন্ট ডিম্যান্ডের চেঞ্জ হয়েছিল, এইটাকেই আমরা বলতাম হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, রাইট? 1% প্রাইসের চেঞ্জ হয়েছিল, তার ফলে কত পার্সেন্ট ডিম্যান্ডের চেঞ্জ হতো, সেটাকেই আমরা বলতাম হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, রাইট? এবার এই প্রাইসটা কি? একটু আগেই তো বললাম প্রাইসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড অ্যাকচুয়ালি কি বলছে, বা ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি কি বলছে? 1% ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ, তার ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তার কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। এবং এটা কিন্তু সর্বত্র সত্য। সর্বত্র সত্য মানে, সর্বত্র সত্য মানে হচ্ছে যে এটা কিন্তু সব জায়গায় খাটবে। যে কোনো কনসেপ্টের উপর যখনই তুমি ইলাস্টিসিটি দেখতে পাবে, তোমাকে দুটো জিনিস খুঁজতে হবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তোমাকে খুঁজতে হবে, এবং ইলাস্টিসিটি মানেই হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 1% চেঞ্জ হলো, তার ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কত পার্সেন্ট চেঞ্জ আসছে, সেটাই হচ্ছে আমার ইলাস্টিসিটির ভ্যালু। এখানে যদি 5 লিখি, তার মানে 1% ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ আসলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে 5% চেঞ্জ এসছে, তার মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডের ভ্যালু কি? 5। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। এবার ইলাস্টিসিটি মানেটা আমরা বুঝে গেলাম। ইলাস্টিসিটি মানেটা কি? ইলাস্টিসিটি মানেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 1% চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, সেটাকেই আমরা বলছি ইলাস্টিসিটি। এবার আমরা ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডও বুঝে গেলাম, ইলাস্টিসিটি অফ সাপ্লাইও বুঝে গেছি, আমরা জানি ওগুলো।
এবারে আমরা ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন পড়ব। ইলাস্টিসিটি অফ, আমি নোটটা দেখাবো কিন্তু আগে এই বিষয়টা বোঝা দরকার। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, তাহলে যে কোনো বিষয়, এখানে আগে কি ছিল? ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর সাপ্লাই, এখন কি আসছে? ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, তাই তো? এবার যেটা বিষয় এখানে সেটা হচ্ছে যে, ভালো করে ভাবো, এখানে এটা বিষয়, যে কোনো কনসেপ্টে যখনই ইলাস্টিসিটি বলবে তার মানে তোমাকে দুটো জিনিস খুঁজতে হবে। কি কি? একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দুটো জিনিস খোঁজার পরে তুমি কি বলবে? তুমি বলবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 1% চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেই পার্সেন্টেজটাকেই আমরা বলি হচ্ছে ইলাস্টিসিটি, রাইট? তাহলে তোমাকে দুটো জিনিস খুঁজতে হবে এখানে। কি কি সেই দুটো জিনিস? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুঁজতে হবে, রাইট? আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুঁজতে হবে। খোঁজার পর তুমি কি লিখবে? খোঁজার পর তুমি লিখবে যে 1% চেঞ্জ হলো কোন ভ্যারিয়েবলে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে। তার ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ইলাস্টিসিটির ভ্যালু, রাইট? এবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিমান্ডের ক্ষেত্রে তো দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল প্রাইস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ডিমান্ড। সাপ্লাইয়ের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল প্রাইস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল সাপ্লাই। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন পড়েছিলাম তখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ইনকাম আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ডিমান্ড। এবার ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ওয়েল, খুব ইজি, শব্দটার মধ্যেই লুকিয়ে আছে টেকনিক্যাল সাবস্টিটিউশন, ঠিক আছে? তো এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ডিমান্ড বাই প্রাইস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল। এটা আমরা পড়েছি, এই পুরো বিষয়টা কি আমরা আগের দিন ডিটেলে পড়েছি। এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের কনসেপ্টে। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল লেবার রেশিও বা K/L, K/L বা ক্যাপিটাল লেবার রেশিও। তার মানে এবার আমরা ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ডেফিনেশন কি দেব? এটাই দেব যে 1% ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জায়গায় কি লিখব? মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এল বা এল কে, যেটা তো 1% MRTS এল কে অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন লেবার আর ক্যাপিটালের চেঞ্জের ফলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এ কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ক্যাপিটাল লেবার রেশিও বা K/L, তাতে কতটা চেঞ্জ আসছে, চেঞ্জ ইন ক্যাপিটাল লেবার রেশিও, সেই যে ভ্যালুটা আসবে সেটাই হবে হচ্ছে আমার ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, ঠিক আছে? সো এইভাবে ক্যালকুলেট করতে হয় ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। তার ফর্মুলাটা কি আছে? তার ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমি এখানে বলে দিলাম অল ইন আ ওয়ে, যে ধরো আমি এখানে নিচে লিখে দিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি মনে করে দেখো যে তোমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন করেছিলে তখন কি লিখতে? তখন তোমরা লিখতে ইপি, যেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা ছিল বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা ছিল। সেটা এরকম ভাবে লেখা হতো যে চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তখন আমি এইভাবে যদিও লেখাইনি, কিন্তু এখন আমি বলে দিচ্ছি ওই রেসপেক্টেই, যাতে আমি তোমরা ম্যাচ করাতে পারো পুরোটাকে, ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়ালস টু চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি ছিল? ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল হচ্ছে ডিমান্ড, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি ছিল? প্রাইস। তাহলে চেঞ্জ ইন ডিমান্ড বাই চেঞ্জ ইন প্রাইস,
তার আগে আমরা একটা কি লাগিয়ে দিতাম, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটাই ছিল আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা, রাইট? অর্থাৎ যে কোনো ইলাস্টিসিটির ফর্মুলা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে, তোমাকে উপরে অর্থাৎ নিউমারেটরে অর্থাৎ লবে অর্থাৎ ফ্র্যাকশনের উপরে তোমাকে লিখতে হবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পার্সেন্টেজ চেঞ্জ, আর ফ্র্যাকশনের নিচে অর্থাৎ ডিনোমিনেটর অর্থাৎ হরে লিখতে হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, এবার যদি আমরা লিখতে যাই ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ফর্মুলা, তাহলে কিভাবে লিখবো? আমি প্রথম কথা এটাকে লিখলাম ইটিএস, টিএস মানে হচ্ছে টেকনিক্যাল সাবস্টিটিউশন। ফর্মুলা কি হবে? সেম, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের কে বাই এল, ক্যাপিটাল বাই লেবার, কে বাই এল রেশিও, কতটা ক্যাপিটাল লেগেছে ডিভাইডেড বাই কতটা লেবার লেগেছে। ধরো 10টা ক্যাপিটাল লেগেছে, 4টে লেবার লেগেছে, তাহলে ক্যাপিটাল বাই লেবার রেশিও কি 2.5:1। ঠিক আছে, যাই হোক 2.5:1, লেট মি জাস্ট পুট ইট দ্যাট। এবার যাই হোক ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? তাহলে নিউমারেটর বা লবে কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের লেবার আর ক্যাপিটালের রেশিও, সো পার্সেন্টেজ চেঞ্জ ইন ক্যাপিটাল বাই লেবার রেশিও, এটা হবে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা হবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন এমআরটিএস, বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেই আমরা কিন্তু ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের যে ভ্যালু সেটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখো কিভাবে মডিফাই করা যায়। প্রথমে আমি নিউমারেটরটাকে মডিফাই করছি, তারপরে আমি ডিনোমিনেটরটাকে মডিফাই করব, আর ফর্মুলাটাকে মডিফাই করে আমরা একটা নতুন রূপ দেব, একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করব। যখন আমি ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা ধরে ধরেই করাচ্ছি, কারণ ওটা ধরে ধরে করালে কি হবে তোমরা ভালো বুঝতে পারবে। পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এইটাই ছিল ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা। এবার আমি কি করতে পারি, আমি ওই ডেরিভেশনটা আরেকবার করিয়ে দিচ্ছি যাতে এটার সাথে ম্যাচ করতে পারো। পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আগে যা ডিমান্ড ছিল মাইনাস মানে ডিমান্ডে যতটা চেঞ্জ হয়েছে, মানে ধরো ব্যাপারটা অনেকটা এরকম যে প্রথমে ডিমান্ড ছিল 20 ইউনিট, এখন ডিমান্ড হয়েছে 30 ইউনিট, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ মানে কত? সরি, জাস্ট একটুখানি ওয়েট করো, এটা করে নাও ভালো করে। সো পার্সেন্টেজ চেঞ্জ কত? পার্সেন্টেজ চেঞ্জ ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিসের ফর্মুলা? পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। সেটা কি? আগের ডিমান্ড মানে এখনকার ডিমান্ড মাইনাস আগের ডিমান্ড মানে 30 মাইনাস 20 ডিভাইডেড বাই আগে যে ডিমান্ড ছিল মানে 20 ইন্টু 100, রাইট? আচ্ছা, এই জিনিসটাকে আমি আবার কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমি লিখতে পারি এইভাবে যে এইটা কি অ্যাকচুয়ালি ডিমান্ডে কতটা চেঞ্জ হলো, ডিমান্ডে কতটা চেঞ্জ হলো। তাহলে এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি? ডেল কিউডি মানে কোয়ান্টিটি ডিমান্ডে কতটা চেঞ্জ হলো, অবভিয়াসলি এইভাবে লিখতে পারি। আচ্ছা, এই 20টা কি? এই 20টা ডিমান্ড, রাইট? ডিমান্ড এবং ইনিশিয়াল ডিমান্ড, ডিমান্ড বেড়ে যাওয়ার পরে না, আগে যেটা ছিল সেই ডিমান্ডটা। তাহলে এই 20টাকে আমি কি লিখতে পারি? এই 20টাকে আমি লিখতে পারি কিউডি, শুধু কিউডি। উপরেরটা চেঞ্জ ইন কিউডি, যেহেতু 30 মাইনাস 20 ছিল নিউমারেটারে, আর এটা আগের ডিমান্ড, তো শুধু কিউডি ইন্টু 100। এইভাবে আমরা নিউমারেটরটাকে কনভার্ট করতে পারি। এইবার ভাবো এইটাই যদি ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ক্ষেত্রে করা হয় তাহলে কিভাবে হবে। পুরো ব্যাপারটাকে একদম রিলেট করার চেষ্টা করো, তাহলে দেখবে সুবিধা হবে।
ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের ফর্মুলাটা কি? সেটা হচ্ছে চেঞ্জ ইন বা পার্সেন্টেজ চেঞ্জ ইন ক্যাপিটাল বাই লেবার রেশিও ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন এমআরটিএস বিটুইন লেবার অ্যান্ড ক্যাপিটাল। ওকে, এইবার জাস্ট আমি এই নিউমারেটরটাকে তুলছি, ঠিক যেরকম এইখান থেকে এই নিউমারেটরটাকে তুলেছিলাম, তুলে নিয়ে এটাকে আমি কি রূপ দিলাম, এই রূপ দিলাম। ঠিক সেই রকমই আমি এই নিউমারেটরটাকে তুলে দেখি কি নতুন রূপ দেওয়া যেতে পারে বা কি নতুন মডিফিকেশন করা যেতে পারে। তো আমি এটাকে লিখলাম পার্সেন্টেজ চেঞ্জ ইন কে বাই এল। এবার উপরের ওটাকে কিভাবে লিখলাম দেখো, উপরে ছিল কি ডিমান্ডের ক্ষেত্রে, দেখো ছিল হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, সেটাকে আমরা কিভাবে লিখলাম, ডেল কিউডি অর্থাৎ ডিমান্ডে কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই কিউডি মানে আগে কতটা ডিমান্ড ছিল ইন্টু 100, এভাবে লিখলাম। তাহলে এই নিচের পার্সেন্টেজ চেঞ্জ ইন ক্যাপিটাল বাই লেবার রেশিও বা পার্সেন্টেজ চেঞ্জ ইন কে বাই এল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডেল কে বাই এল অর্থাৎ ক্যাপিটাল লেবার রেশিওতে কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই আগে কতটা ক্যাপিটাল লেবার রেশিও ছিল মানে দ্যাট ইজ কে বাই এল ইন্টু 100। অবভিয়াসলি কোনো প্রবলেম নেই এটাতে, রাইট। আর নিচে ডিনোমিনেটারে যেটা আছে সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন এমআরটিএস, এটাকে কিভাবে লিখতে পারি, এমআরটিএস এ কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই এমআরটিএস আগে কত ছিল ইন্টু 100। আশা করি বোঝা যাচ্ছে। এবার জাস্ট কি করবে, কিছুই না, নিউমারেটর আর ডিনোমিনেটরের যে ভ্যালুগুলো বেরোলো সেই দুটো ভ্যালুকে বসিয়ে দাও। মানে নিউমারেটরে কি বেরিয়েছে, এইটা ছিল, দেখো ভালো করে দেখো, এইটা ছিল, বেরোলো কোনটা, এইটা এই পুরোটা, আর ডিনোমিনেটরে ছিল এইটা, বেরোলো হচ্ছে এইটা, রাইট। বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখো কি হয়, এটা কি হয়ে যাবে ডেল কে বাই এল ডিভাইডেড বাই কে বাই এল ইন্টু 100, তলায় ডিনোমিনেটরে কি বসবে, ডিনোমিনেটরে এইটা বসবে অর্থাৎ ডেল এমআরটিএস বাই এমআরটিএস ইন্টু 100। ওকে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে একটুখানি আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে। আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট এটাকে ভেঙে লিখলাম, অর্থাৎ উপরে যেটা আছে সেটাকে উপরের মতো আগে লিখে নিই, এই পার্টটাকে আগে আগে যেরকম আছে সেরকমই লিখবো, ডেল কে বাই এল বাই কে বাই এল ইন্টু 100। 100টা ক্যারি না করলেও হবে, 100টা দেখো অ্যাকচুয়ালি কেটে যাবে, এই 100টা কেটে যাবে, ঠিক আছে। তো 100টা ক্যারি না করলেও হবে, এই 100টা ক্যারি না করলেও হবে। তাহলে ক্যারি কি করছি আমরা, ডেল কে বাই এল বাই কে বাই এল, এই উপরের পার্টটা পুরোটা লিখে নিলাম। এবার নিচে দাগ দেওয়া আছে মানে কি ডিভাইড করা আছে, তো ডিভাইড চিহ্নটা দিলাম, দিয়ে কি দিয়ে ডিভাইড করা আছে, ডেল এমআরটিএস বাই এমআরটিএস। এবার ডিভাইড চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্নে পাল্টে ফেলি তাহলে কি হবে, ডিভাইড চিহ্নটাকে আমি গুণ চিহ্নে পাল্টে ফেললে বা গুণ চিহ্নে যদি আমি এটাকে কনভার্ট করে লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে সরি ডেল কে বাই এল, আচ্ছা কে বাই এলটা কিন্তু ডেলটা কিন্তু পুরোটার সাথেই, হ্যাঁ সরি, ডেল কে বাই এল বাই কে বাই এল
দ্যাট, হ্যাঁ, ইনটু, ডিভাইডটাকে আমি জাস্ট ইনটু করে দিলাম, তাহলে এইটাও উল্টে যাবে, মানে হয়ে যাবে এমআরটিএস বাই ডেল এমআরটিএস। ওকে, এবার কিছুই না, এটাকে জাস্ট একটুখানি মডিফাই করে এই ডেল এমআরটিএসটাকে তুমি নিয়ে আসবে হচ্ছে মানে এই পাশে সরিয়ে নিয়ে আসবে, আর কে বাই এলটাকে এদিকে সরিয়ে নিয়ে যাবে, মানে মোট কথা জাস্ট একটু চেঞ্জ করে লেখা, আর কিছুই না, মডিফাই করে লেখা। So if we write it in that function, so it will become del k by l by del mrts into mrts by k by l। এইভাবে এইটাই হচ্ছে আলটিমেটলি ফর্মুলা যেটা আমরা ইউজ করে থাকি টু ক্যালকুলেট দি ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ওকে, তো এইভাবেই এই ফর্মুলাটা ক্যালকুলেট করতে হয়, এবং এই ফর্মুলাটা খুব এফেক্টিভ একটা ফর্মুলা, এবং এইটা থেকে যে ভ্যালুটা বেরোয় সেটা আমাদেরকে কি বলে, সেটা আমাদের ঠিক যেরকম ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলে যে এক ইউনিট প্রাইস চেঞ্জ হলে ডিম্যান্ডে কত পার্সেন্ট চেঞ্জ আসবে, বা কত পার্সেন্ট রেসপন্স আসবে, বা কত পার্সেন্ট ইম্প্যাক্ট আসবে, ঠিক সেরকম ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের যে ভ্যালুটা বেরোয় ফর্মুলাটা ক্যালকুলেট করার পরে, অঙ্ক করার পরে যে ভ্যালুটা বেরোয়, সেটা আমাদেরকে বলে যে 1% মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনে চেঞ্জ আসলে তার ফলে ক্যাপিটাল লেবার রেশিওতে কত পার্সেন্ট চেঞ্জ আসবে। 1% মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনে চেঞ্জ আসলে তার ফলে ক্যাপিটাল লেবার রেশিও এ কত পার্সেন্ট চেঞ্জ আসবে, বা কত পার্সেন্ট রেসপন্স আসবে, বা কত পার্সেন্ট ইম্প্যাক্ট আসবে, এবং সেইটাই এখানে লেখা আছে। জাস্ট যেভাবে করালাম একটু সেইভাবেই এটাকে সেই অ্যাপ্রোচের সাথে মিলিয়ে দেখে নেবে। ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন আমি ওখানে ই অফ টিএস দিয়ে লিখছিলাম, এখানে করা আছে খালি ই অফ এস দিয়ে, একই ব্যাপার। সিগমা দিয়েও ডিনোট করা হয় ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনকে, সিগমা দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে। এবার এটাকে কমপ্লিটলি পড়বে, ডিরাইভেশনটা এই অবধি করে দেওয়া আছে। ওকে, অ্যান্ড দিস ইজ ইট। এই লাইনটা আপাতত আমি এখন এক্সপ্লেন করছি না, এটা পরে বলছি, আপাতত তোমাদের এই অবধি আমি বলে দিয়েছি, আর এই অবধি জানলেই আপাতত কাজ হয়ে যাবে। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে আমাদের আইসোকোয়ান্টের কার্ভেচারটা মেজার করে। কার্ভেচার মানে হচ্ছে যে আমাদের যে আইসোকোয়ান্ট তৈরি হয় সেই আইসোকোয়ান্টটা দু ধরনের হতে পারে, কনভেক্স আইসোকোয়ান্টটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে এরকম হতে পারে, আবার আরেকটা হচ্ছে যে আমাদের আইসোকোয়ান্ট যেটা সেটা এরকম হতে পারে, এরকম অর্থাৎ ধরো এরকম হতে পারে। দুটো আইসোকোয়ান্টের মধ্যে ডিফারেন্স কি, এই আইসোকোয়ান্টে যদি বলটা রেখে দাও খুব তাড়াতাড়ি গড়িয়ে নিচে চলে আসবে, রাইট। তো এটা অনেক বেশি স্টিপার, এর ঢাল অনেক বেশি, এর খাড়া, এটা অনেক বেশি খাড়া, এটা আগের দিনে আমি বুঝিয়েছি ভালো করে। আর এই আইসোকোয়ান্টে কি হয়, এখানে তুমি বল রাখলে নিচে আসবে কিন্তু অত জোরে আসবে না, অত জোরে কিন্তু নিচে আসবে না, তো এর ঢালটা কম, এটা ফ্ল্যাট চওড়া, ঢালটা কম, বা ঢালুনেস যেটা ফ্ল্যাটনেস সেটা বেশি, পিক স্টিপার বা পিকনেসটা কম, ঠিক আছে। তো আমাদের আইসোকোয়ানটা ফ্ল্যাট হবে না স্টিপার হবে, মানে ঢাল বেশি হবে না কম হবে, নাকি স্লোপ বেশি হবে না কম হবে, সেটা কে বলে দেবে, সেটা ইলাস্টিসিটি আর সাবস্টিটিউশন কিন্তু বলে দেবে। ওকে, এইবার কি করে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন ফাইন্ড করতে হয় সেটা আমরা এখান থেকে আপাতত করছি না, আমরা যখন কপ ডগলাস ফাংশন করব তখন আমরা এই জিনিসটা দেখব যে কিভাবে ইলাস্টিসিটি অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন ফাইন্ড করতে হয়, অ্যান্ড তার অঙ্কগুলো আমরা তখন করব। আপাতত নেক্সট ক্লাসে আমরা ইলাস্টিসিটি অফ স্কেল থেকে স্টার্ট করব, ঠিক আছে। আজকের ক্লাসে আমি আর করালাম না, নেক্সট ক্লাস থেকে ইলাস্টিসিটি অফ স্কেল থেকে স্টার্ট হবে, অ্যান্ড তারপরে আমরা কি করে কপ ডগলাস ফাংশনের মানে কপ ডগলাস ফাংশনটা পুরো কমপ্লিট পড়বো, তার ইলাস্টিসিটি আর সাবস্টিটিউশন ক্যালকুলেট করব, সিএস প্রোডাকশন ফাংশনটা পড়বো আমরা, লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাস্ট টপিক যেটা হবে সেটা হচ্ছে কস্টের বেসিক কনসেপ্টগুলো আমরা লাস্টে পড়বো।